সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান সোহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, শামসুন্নাহার হাই স্কুল, বাংলাবাজার ব্যায়ামগঞ্জ, নোয়াখালী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাসাতিলিয়ারের নীতি। লাসাতিলিয়ারের নীতি তোমাদের কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বলতে গেলে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত বহু এসএসসি বোর্ড কোশ্চেনে এটি এসেছে। বহু সংখ্যকবার বোর্ড কোশ্চেনে এই টপিকটি আসার কারণে এটি যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। তাই আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের টপিক, লাসাতিলিয়ারের নীতি। এখানে লেখা আছে লাসাতিলিয়ার্স প্রিন্সিপাল। লাসাতিলিয়ারের নীতি, যা আসলে সাম্যনীতি বলেও পরিচিত। নীতিটি হেনরি লুই লাসাতিলিয়ার নামক একজন ফরাসি রসায়নবিদের নামে নামকরণ করা হয়েছে। তোমরা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন হেনরি লুই লাসাতিলিয়ার। তার নামেই কিন্তু এই নীতিটির নামকরণ করা হয়েছে। এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ রেস্টোরিং ব্যালেন্স, অর্থাৎ সাম্যের পুনরুদ্ধার। রেস্টোর মানে হচ্ছে পুনরুদ্ধার করা, ব্যালেন্স মানে হচ্ছে সাম্য। তো এই কথাটি তোমাদের আজকের ক্লাসের শেষ পর্যন্ত মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, রেস্টোরিং ব্যালেন্স। লাসাতিলিয়ারের নীতি অনেকটা এরকম: কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো এখানে তোমাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাম্যাবস্থা, আর একটা হচ্ছে প্রশমিত। সাম্যাবস্থা বলতে উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান হলে তাকে সাম্যাবস্থা বলে। ইংরেজিতে বলে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম। আর আরেকটা হচ্ছে প্রশমিত। তো প্রশমিত মানে হচ্ছে নিউট্রালাইজ, টু স্টপ সামথিং ফ্রম হ্যাভিং এনি এফেক্ট, অর্থাৎ কোনো কিছুকে প্রভাব থেকে মুক্ত করা। অর্থাৎ এখানে চাপ, তাপ, ঘনমাত্রার পরিবর্তনে সাম্যাবস্থার উপর প্রভাব ফেলে সাম্যাবস্থাকে নষ্ট করে দেয়। তখন বিক্রিয়াটি যে কোনো একদিকের বিক্রিয়ার হার বাড়িয়ে দিয়ে প্রভাবমুক্ত হওয়ার চেষ্টা করে। আর এইভাবে বিক্রিয়াটি রেস্টোরিং ব্যালেন্স তথা সাম্যাবস্থা পুনরুদ্ধার করে। সুপ্রিয় শিক্ষার্থী, সাম্যাবস্থা বুঝতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, আবার অ্যামোনিয়া তাপের প্রভাবে ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন করে সেটিকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেটিকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, যার দিক হচ্ছে ফরওয়ার্ড তথা সামনের দিক। আবার অ্যামোনিয়া ভেঙে গিয়ে যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন উৎপন্ন করে সেটিকে বলা হয় বিপরীতমুখী বিক্রিয়া, যার দিক হচ্ছে ব্যাকওয়ার্ড তথা পেছনের দিক। লক্ষ্য করো, দিস ইজ এ রিভার্সিবল রিয়াকশন। এটি হচ্ছে উভমুখী বিক্রিয়া, অকারিং ইন বোথ ডিরেকশন, যেটি উভয় দিক থেকেই হয়ে থাকে। নট অল দ্য হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন উইল বি কনভার্টেড টু অ্যামোনিয়া। এখানে সবগুলো হাইড্রোজেন এবং নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তর হবে না। এর কারণ কি? কারণ হচ্ছে প্রথম অবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে
অ্যামোনিয়া উৎপন্ন করে যার হার থাকে অনেক বেশি। সময়ের সাথে সাথে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, সেই সাথে তাপও বৃদ্ধি পেতে থাকবে, কারণ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। অ্যামোনিয়া তাপ শোষণ করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এক পর্যায়ে সামনের এবং পেছনের অর্থাৎ উভয় দিকের বিক্রিয়ার হার সমান হয়ে যাবে। উভয় দিকের বিক্রিয়ার হার যখন সমান হবে তখন এই অবস্থার নাম হচ্ছে সাম্য অবস্থা। একটি উভমুখী বিক্রিয়ার চূড়ান্ত লক্ষ্য তথা আলটিমেট গোল এবং তার টেন্ডেন্সি তথা প্রবণতাই থাকবে সাম্য অবস্থা লাভ করা। এই অবস্থায় বিক্রিয়াটি একই তাপ, একই চাপ, একই ঘনমাত্রায় থাকতে চায়। লক্ষ্য করো, তোমাদের সাম্য অবস্থা বোঝানোর জন্য এখানে একটি চিত্র স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, একটা বিক্রিয়া যখন চলতে থাকে উভমুখী বিক্রিয়া, তখন সম্মুখ বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে যে উৎপাদে পরিণত হয় তার হার কিন্তু অনেক বেশি থাকে। এখানে লক্ষ্য করো, এটা কিন্তু উপরে অবস্থান করছে সম্মুখ বিক্রিয়া। তো সম্মুখ বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে কমতে থাকে, আর বিপরীত বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে প্রথম কম থাকে, এরপরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে এসে দুইটা বিক্রিয়ার হারে কিছু সমান হয়ে যায়, তখন সেই অবস্থার নাম হচ্ছে সাম্য অবস্থা। তো এটা বিক্রিয়ার হার দিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে চিত্রটা হবে এরকম। আর যদি ঘনমাত্রা দিয়ে আমরা বিশ্লেষণ করি তখন দেখা যাচ্ছে প্রথম অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ খুব বেশি থাকে, উৎপাদের পরিমাণ কিন্তু থাকে না। তো আস্তে আস্তে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদের পরিমাণ কিন্তু বাড়ায়, তখন বিক্রিয়কের এই যে ঘনমাত্রাটা কমতে থাকে। কমতে কমতে সে এমন একটা পর্যায়ে চলে আসে তখন সে কিন্তু আর তার ঘনমাত্রা চেঞ্জ করে না, অর্থাৎ ঘনমাত্রার কোনো রকম হ্রাস বৃদ্ধি ঘটায় না, আর উৎপাদন কিন্তু ঘনমাত্রা বাড়তে থাকে। এমন অবস্থায় আসে সে কিন্তু তার ঘনমাত্রার হ্রাস বৃদ্ধি করে না, অর্থাৎ সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রারও কোনো পরিবর্তন হয় না, আবার সাম্য অবস্থার মধ্যে উৎপাদেরও ঘনমাত্রার কিন্তু পরিবর্তন হয়। এই জন্য আমরা বাইরে থেকে যখন ঘনমাত্রা চেঞ্জ করি, ঘনমাত্রার পরিবর্তন ঘটাই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালেও কিন্তু এটা ইমব্যালেন্স হয়ে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালেও কিন্তু এটা ইমব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ এটা আর সাম্যের অবস্থায় থাকবে না। তাহলে আমরা কি বুঝলাম? সাম্যের অবস্থায় বিক্রিয়কের হার যেমন সমান, ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার কিন্তু কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বিক্রিয়া চলতে থাকলেও কিন্তু বিক্রিয়ক বা উৎপাদের কোনোটিরই ঘনমাত্রা বাড়ে না, কিন্তু প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে, কিন্তু সাম্য অবস্থার মধ্যে বিক্রিয়ক বা উৎপাদ কোনোটিরই ঘনমাত্রার হ্রাস বা বৃদ্ধি ঘটে না। এখানে লক্ষ্য করো, রাসায়নিক সাম্যাবস্থা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে বিক্রিয়াটি কিভাবে গতিশীল থাকে। এখানে যে পরিমাণ পানি বের হচ্ছে ঠিক সেই পরিমাণে পানি আবার অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, সেই পরিমাণে পানি কিন্তু পাত্রের মধ্যে আবার আসছে। তো এখানে পানি কিন্তু গতিশীল থাকে, কিন্তু বাইরে থেকে কেউ দেখলে মনে করে যে পানিটা স্থির আছে, আগে যেরকম ছিল বর্তমানেও সেরকম আছে, এটা ঠিক, কিন্তু পানিটা কিন্তু স্থির নয়, এটা কিন্তু গতিশীল। সেই একইভাবে যখন রাসায়নিক সাম্যাবস্থা বিরাজ করে তখন বিক্রিয়া কিন্তু চলতে থাকে, কিন্তু বিক্রিয়ার রেট সমান হওয়ার কারণে অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান হওয়ার কারণে মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে, আসলে কিন্তু বিক্রিয়া এরকম করেই কিন্তু গতিশীল থাকে। এই যে তোমরা পাত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এরকম করেই কিন্তু বিক্রিয়া গতিশীল থাকে, দেখতে স্থির মনে হলেও আসলে কিন্তু তখন বিক্রিয়াটি গতিশীল। লক্ষ্য করো, আমরা সাম্যাবস্থা বোঝানোর জন্য একটা উভমুখী বিক্রিয়া নিয়েছি। সেই বিক্রিয়াটি হচ্ছে, যার সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়।
আবার যার বিপরীত বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড থেকে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং আয়োডিন। এটি হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া, আর এটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। তো এখন প্রথম অবস্থায় যেগুলো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটির হার অনেক বেশি থাকে, সময়ের সাথে সাথে কিন্তু তার হার কিন্তু কমতে থাকে। আবার বিপরীতমুখী বিক্রিয়ার হার প্রথম অবস্থায় একদমই থাকে, এরপর আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো এমন একটা পর্যায়ে আসে যেখানে সম্মুখ এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার কিন্তু সমান হয় এবং এই বিন্দুতে সমান হয়, এরপরে সমানই থাকে। তখন এই অবস্থার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এই অবস্থা মনে হয় যেন বিক্রিয়াটি থেমে গেছে, আসলে কিন্তু বিক্রিয়াটি থেমে যায়নি, বরং যেই হারে সম্মুখমুখী বিক্রিয়া চলছে ঠিক একই হারে বিপরীতমুখী বিক্রিয়াটিও চলছে। এই অবস্থার নাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সাম্যাবস্থা কী সেটি বোঝার চেষ্টা করেছি। এখন আমরা আলোচনা করব সাম্যাবস্থার উপর তাপের প্রভাব নিয়ে। এখানে তোমরা স্ক্রিনে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, যে বিক্রিয়াটি আমি এর আগেও বুঝিয়েছিলাম। তো এটি একটি উভমুখী বিক্রিয়া, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে টুটা এখানে হবে, এখানে টু এখানে হবে, এখানে থ্রিটা একটু নিচে দিয়ে লিখতে হবে। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। ডেলএইচ এর মান -92 কিলোজুল। এই ডেলএইচ এর মান -92 কিলোজুল হওয়ার কারণে বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তোমরা জানো ডেলএইচ এর মান যেখানে ঋণাত্মক সেখানে বিক্রিয়াটি তাপ উৎপাদী, আর যেখানে ডেলএইচ এর মান ধনাত্মক সেখানে বিক্রিয়াটি তাপ হারে। তো এখানে এটি একটি উভমুখী বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটি উভমুখী, তাই বিক্রিয়াটি কোনো একটি নির্দিষ্ট সময় সাম্যাবস্থায় পৌঁছবে, কারণ উভমুখী বিক্রিয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বা আলটিমেট গোলই হচ্ছে সাম্যাবস্থা লাভ করা। এই সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয়, তাহলে বিক্রিয়াটি বিপরীত তথা পিছনের দিকে মুভ করবে। এখানে লক্ষ্য করো, এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে এটি পিছনের দিকে মুভ করবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। আবার বিক্রিয়াটি যদি তাপহারী হয়, কোনো একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় সেটি যদি তাপহারী হয়, তাহলে সাম্যাবস্থায় যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি ফরওয়ার্ড হবে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবে, সম্মুখ বিক্রিয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন হয়? তোমরা জানো একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, মানে অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে তার বিপরীত বিক্রিয়া হবে তাপহারী। অর্থাৎ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে দুইটা বিক্রিয়া কল্পনা করতে হবে। একটি বিক্রিয়া যদি তাপ হারী হয় তাহলে বিপরীতটি হবে তাপ উৎপাদী। প্রথমটি যদি অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয় তাহলে বিপরীতটি হবে তাপহারী। তাপ বৃদ্ধি করার কারণে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি সাম্যাবস্থায় যখন তাপ বৃদ্ধি করো অথবা হ্রাস করো, যদি এখন আমরা বৃদ্ধিটাই ধরে নিই, তাপ যদি বৃদ্ধি করো তাহলে তার সাম্যাবস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ডিস্টার্ব হবে। কারণ বিক্রিয়াটি একই তাপে কিন্তু থাকতে চায়, তাই বিক্রিয়াটি তাপ কমানোর জন্য বিপরীত বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে। অর্থাৎ এখানে এই যে অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে তখন কিন্তু তাপ শোষিত হবে। যেহেতু বিপরীত বিক্রিয়াটি তাপ শোষণ করে, তাই বিপরীত বিক্রিয়ার হার বাড়ানোর মাধ্যমে এটি ব্যালেন্স বা সাম্য পুনরুদ্ধার করার চেষ্টা করবে। অর্থাৎ এটি সাম্য পুনরুদ্ধারের চেষ্টা করবে বিপরীত বিক্রিয়াটি বাড়ানোর মাধ্যমে। কারণ তাপ বৃদ্ধিজনিত ফলাফলকে প্রশমিত তথা নিবারণ করার জন্যে
এটি তাপহারী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে, ফলে কিছু তাপ শোষণ হবে এবং আবার সাম্যাবস্থা লাভ করবে। লক্ষ্য করো, এবার তাপ হ্রাস করলে কি হবে, অর্থাৎ তাপ কমালে কি হবে। বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয় তাহলে সামনের দিকে মুভ করবে তথা ফরওয়ার্ড হবে, কারণ তাপ হ্রাস করার কারণে তথা তাপ কমানোর কারণে বিক্রিয়াটির সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার হার বাড়িয়ে বিক্রিয়াটির সাম্যাবস্থা লাভ করার চেষ্টা করবে। তোমরা জানো এখানে এই বিক্রিয়াটি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেখানে কিন্তু আমরা এখানে 92 কিলোজুল কিন্তু তাপ শক্তি পাই। অর্থাৎ একটি উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি সাম্যাবস্থায় যদি আমরা তাপ যদি কমিয়ে ফেলি, হ্রাস করি, এবং বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয় তাহলে বিক্রিয়াটি কিন্তু সামনের দিকে যাবে, অর্থাৎ এই দিক থেকে বিক্রিয়া এই দিকে যাবে। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তখন কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করবে। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বেশি পরিমাণ বিক্রিয়া করে অ্যামোনিয়া সৃষ্টি করবে বা অ্যামোনিয়া তৈরি করবে। আর এই বিক্রিয়া হওয়ার মাধ্যমে কিন্তু তাপ বাড়বে, অর্থাৎ তার যে হারানো তাপ সেটি উদ্ধার করবে এবং সে ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করো, এখন আমরা সাম্যাবস্থার উপর চাপের কি প্রভাব আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রেশার অ্যান্ড পজিশন অফ ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। তো এখানে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটি আছে, সকল বিক্রিয়ায় কিন্তু চাপের প্রভাব নেই। বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি বা সবই গ্যাসীয় হলে চাপের প্রভাব থাকে। তাই কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের কোনো প্রভাবই নেই। আবার বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সংখ্যার, সহজ করে বলতে গেলে অণুর সংখ্যার পরিবর্তন বা পার্থক্য থাকলে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। এখানে লক্ষ্য করো, এটি একটি বিক্রিয়া যেটি আগেও আমরা উপস্থাপন করেছি। এখানে দুই দিকেই কিন্তু গ্যাসীয় পদার্থ, সুতরাং প্রথম শর্ত হচ্ছে যে কঠিন পদার্থ তো নেই, সুতরাং এখানে চাপের প্রভাব থাকতে পারে। আরেকটা শর্ত হচ্ছে দুই দিকের কিন্তু মোল সংখ্যা, সহজ করে বলতে গেলে অণুর সংখ্যা অসমান থাকতে হবে। চাপের প্রভাব সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপের কোনো কিন্তু প্রভাব নেই। লক্ষ্য করো, এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে 1 মোল নাইট্রোজেন, এখানে 3 মোল হাইড্রোজেন, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 মোল কিন্তু অ্যামোনিয়া। তাহলে এইদিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে এখানে 4 মোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে, অর্থাৎ বাম দিকে আমরা 4 মোল দেখতে পাচ্ছি, অণুর সংখ্যা দেখতে পাচ্ছি 4, আর এখানে ডান দিকে আমরা অণুর সংখ্যা দেখতে পাচ্ছি 2, অর্থাৎ এখানে পার্থক্য আছে। সুতরাং এখানে চাপের প্রভাবও থাকবে। তো চাপের প্রভাব কেমন হবে? এখানে চাপের প্রভাব হচ্ছে বেশি সংখ্যক থেকে কম সংখ্যকের দিকে কিন্তু বিক্রিয়া অগ্রসর হবে যদি আমরা চাপ বাড়াই। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা চাপ বাড়াই এবং উভয় দিকের অণুর সংখ্যা তথা মূল সংখ্যার যদি পার্থক্য থাকে, তাহলে বেশি সংখ্যক থেকে কম সংখ্যকের দিকে কিন্তু বিক্রিয়া কিন্তু মুভ করবে। অর্থাৎ এখানে আমরা যদি এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় যদি আমরা চাপ বাড়াই তখন কি হবে? তখন বিক্রিয়াটি এই দিক থেকে এই দিকে হবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তখন অ্যামোনিয়া উৎপন্ন করবে। এখন প্রশ্ন হচ্ছে এটি কেন হয়? কারণ চাপ বাড়ালে যেই দিকের মূল সংখ্যা বেশি সেই দিকে চাপের পরিমাণও কিন্তু বেশি থাকে। তাই চাপের পরিমাণ কমানোর জন্য সেটি বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় এবং ব্যালেন্স পুনরুদ্ধার করে।
একই সাথে যদি আমরা চাপ হ্রাস করি, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়াটি এই দিক থেকে এই দিকে সরে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হবে। তাহলে তোমরা বুঝতে পারছ সাম্যাবস্থায় চাপের কোন ধরনের প্রভাব আছে। তাহলে তোমাদেরকে আগে এটা মনে রাখতে হবে যে সকল বিক্রিয়ায় কিন্তু চাপের কিন্তু প্রভাব নেই। সকল বিক্রিয়ায় যে চাপের প্রভাব নেই এটি সেরকমই একটি উদাহরণ। এখানে দেখতে পাচ্ছ একটি বিক্রিয়া যেখানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, এবং এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 1, আর নাইট্রিক অক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 2। তো এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1 + 1 = উৎপাদের মোট মোল সংখ্যার সমান। সুতরাং এখানে যেহেতু মোল সংখ্যার কোনো পার্থক্য নেই বিক্রিয়ক এবং উৎপাদের, সুতরাং এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। এবার আমরা সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে বলছি সকল বিক্রিয়ায় কিন্তু ঘনমাত্রার প্রভাব রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি একটি ব্যালেন্স, মানে ব্যালেন্স আমরা দাঁড়িপাল্লা বলতে যেটা বুঝি, অর্থাৎ যেটা দিয়ে আমরা কোনো কিছুকে পরিমাপ করি। তো এখানে এই দিকে এবং এই দিকে কিন্তু ব্যালেন্স আছে, ঠিক আছে, এটা সাম্য অবস্থায় আছে। যদি আমরা এখানে হচ্ছে AB বিক্রিয়া করে CD, AB বিক্রিয়ক, CD হচ্ছে উৎপাদ। যদি আমরা এখানে AB বিক্রিয়কের পরিমাণ যদি বাড়াই, এখানে ঘনমাত্রা বলতে কি, ঘনমাত্রা বলতে সহজ কথায় শুধু এখানে মানে অর্থাৎ পদার্থের পরিমাণ যদি আমরা বাড়াই, এখন যদি আমরা বিক্রিয়কের পদার্থের পরিমাণ যদি বাড়াই তাহলে কিন্তু এটা কিন্তু নিচের দিকে সরে আসবে, অর্থাৎ এটা উপরের দিকে উঠে যাবে। তাৎক্ষণিকভাবে এবি কিন্তু বিক্রিয়া করে কিন্তু উৎপাদ বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ সিডি বাড়ানোর চেষ্টা করবে। এখানে সিডি যত সে বৃদ্ধি করবে তত কিন্তু ব্যালেন্সের দিকে অগ্রসর হবে। সুতরাং আমরা বলতে পারি যদি আমরা বিক্রিয়কের যদি ঘনমাত্রা যদি বাড়াই তাহলে উৎপাদ বাড়তে থাকবে। অতএব আমরা বলতে পারি এডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট যদি আমরা বিক্রিয়কের পরিমাণ বাড়াই, ফরওয়ার্ড রিঅ্যাকশন ফেভার, তাহলে সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে। এডিশন অফ প্রোডাক্ট যদি আমরা উৎপাদ যদি বাড়াই, প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদ, অর্থাৎ বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রোডাক্ট। যদি আমরা উৎপাদ যদি বাড়াই, রিভার্স রিঅ্যাকশন ফেভার, অর্থাৎ বিপরীত বিক্রিয়ার হার বেড়ে যাবে। রিমুভাল অফ রিঅ্যাক্ট্যান্ট, রিভার্স রিঅ্যাকশন ফেভার, আমরা যদি বিক্রিয়কের পদার্থের পরিমাণ কমিয়ে ফেলি তাহলে বিপরীত বিক্রিয়ার হার বেড়ে যাবে। রিমুভাল অফ প্রোডাক্ট, যখন আমরা উৎপাদের পরিমাণ কমিয়ে ফেলি, ফরওয়ার্ড রিঅ্যাকশন ফেভার, তখন সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে। আমরা একেবারে কনক্লুশনে পৌঁছে গিয়েছি। প্রথমবার যখন আমরা লাসাথির নীতি পড়েছি তখন আমাদের কাছে বিষয়টি দুর্বোধ্য মনে হয়েছিল, এখন অপেক্ষাকৃত সহজ মনে হবে। কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ এগুলো পরিবর্তনের মাধ্যমে কি পরিবর্তন, তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তনের মাধ্যমে এই বিক্রিয়াটি ইমব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ সাম্যের অবস্থা নষ্ট হয়ে যাবে। সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য নিউট্রালাইজ হবে, অর্থাৎ প্রশমিত মানে হচ্ছে এখানে নিউট্রালাইজ হবে, অর্থাৎ সে আবার দেখা যাচ্ছে যে এটাকে নিউট্রাল করার জন্য তার সিস্টেমের পরিবর্তন করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে ভালো বুঝবে। তো ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।